কিচিরমিচির শুনতে কার না ভালো লাগে, তবে সেটা যদি হয় নানা প্রজাতির বাহারি রঙের পাখি, তাহলে তো কোনো কথাই নেই। এই রং বেরঙের পাখি চাষের মধ্য দিয়ে যে কোনো মানুষ আর্থিকভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন। এই পাখি চাষ করাতে খুব একটা জায়গার প্রয়োজন হয় না, এছাড়াও খরচও খুব সামান্য হয় এই পাখি চাষের ক্ষেত্রে। এক একটি পাখির বাচ্চা 300 থেকে 400 টাকা দামে বিক্রি করা হয়। বাড়িতে অন্যান্য কাজের মধ্যেই কিছুটা সময় দিয়ে এই চাষ করতে পারবেন যে কেউ। বিশেষত বাড়ির মহিলারা এই চাষাবাদের মাধ্যমে অনেকটাই আর্থিক উপার্জন করতে পারবেন। তবে নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর নজর অবশ্যই রাখতে হবে। নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আজকের কি বিষয়ে আলোচনা হবে, এবং এই আলোচনায় যোগ দিতে আমার সঙ্গে যারা স্টুডিওতে উপস্থিত আছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন সহকারী অধ্যাপক ডক্টর অয়ন মুখার্জি। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আমাদের আজকের বিষয়ের ওপর প্রশ্ন রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। আমি অয়নবাবু, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা, আজকের এই যে রঙিন পাখি নিয়ে আলোচনাটা আমাদের হচ্ছে, এই রঙিন পাখি কি কি রঙিন পাখি প্রতিপালনের কথা আর উল্লেখ করবেন এখানে? রঙিন পাখি বলতে আমরা প্রধানত বদ্রি পাখি, ককাটেল, জাভা, এই ফিঞ্চ, এই পাখিগুলোর কথার উপরেই আলোচনা করব। তো এই পাখিগুলো আজকের দিনে বেশ জনপ্রিয়তা লাভ করেছে গ্রামের দিকে বা শহরাঞ্চলে। আর স্বনির্ভরতার লক্ষ্যে গ্রামাঞ্চলের যুবক যুবতীরা বা প্রাণীপালক ভাই বোনেরা সকলে এই পাখিটির উপরে ভরসা করতে পারেন, এই প্রাণী পালনের উপরে। আচ্ছা, এই আইনত কোনো বাধা কিছু আছে এর মধ্যে? আইনত বাধা, যে পাখিগুলোর কথা আমরা বললাম, যে কয়েকটি পাখির কথা, সেগুলোর ক্ষেত্রে কোনো আইনত বাধা নেই। কোনো বাধা নেই। আচ্ছা সুকান্তবাবু, আপনার কাছে জানবো যে প্রথমেই যে পাখির কথা বললি, ঘর পাখি তো তার বিভিন্ন জায়গা, বিভিন্ন গাছে বিভিন্ন রকমের তাদের পাখির বাসা তৈরি হয়, কিন্তু আমরা যখন এটাকে ব্যবসায়িক কাজে লাগাবো, পালন করতে যাব, সেখানে তাদের ঘর কীরকম হওয়া বা প্রয়োজন? হ্যাঁ, রঙিন পাখি প্রতিপালনে এটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। কারণ আমরা জানি প্রাচীনকাল থেকেই আমাদের গ্রাম তথা শহরের অঞ্চলের লোকেরা রঙিন পাখি প্রতিপালন শখের জন্য করে থাকেন, এবং সেক্ষেত্রে খাঁচায় রঙিন পাখি প্রতিপালন করা হয়, 2-4টে করে পাখি পালন করা হয়। কিন্তু যখনই ব্যবসায়িক ভিত্তিতে রঙিন পাখি প্রতিপালনের কথা আসবে, তখন আর সেক্ষেত্রে আমাদের একসঙ্গে অনেকগুলো পাখি, অন্তত 40-50 ইভেন 100টা পর্যন্ত পাখি না পুষলে তো আর সেটাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে পাখি পালন বলা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যখনই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে রঙিন পাখি পালনের কথা বলবো, তাহলে অন্তত ন্যূনতম 100টি পাখি বা 50 জোড়া পাখি, আমাদের ডক্টর মুখার্জি যেটা বললেন, বদ্রি পাখি, জাভা, ককটেল, লাভবার্ড, ফিঞ্চ, এই ধরনের যে পাখি আমরা প্রতিপালনের কথা বলছি, তাদের ক্ষেত্রে আমাদের সুষম পদ্ধতিতে, সুসংহত উপায়ে, কম খরচে যে আমরা যে গৃহ ব্যবস্থা বা ঘর বাড়ি করার কথা আপনি বলছেন, সেক্ষেত্রে পাখিদের একটা নির্দিষ্ট পরিমাণ জায়গার পরিমাপ থাকবে। অর্থাৎ যদি 100টি পাখির কথা বলি, তাহলে সেটাকে 15 ফুট লম্বা,
4 ফুট চওড়া এবং 4 ফুট উচ্চতা বিশিষ্ট একটা ঘর, এর মধ্যে আমি 100টি পাখি কিন্তু অনায়াসেই পালন করতে পারি। এবং এক্ষেত্রে যে 4 ফুট উচ্চতার যে ঘরটার কথা আমি বললাম, সেই ঘরের চারপাশে তারজালি দিয়ে ঢেকে দিতে হবে এবং উপরে খড়ের ছাউনি দিলে পরে কম খরচে কিন্তু এটা একটা ভালো মানে স্বাস্থ্যসম্মত আচ্ছাদন হবে। আর এখানে যে তারজালির চারপাশে চটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ যদি বর্ষাকাল বা শীতকালে এদের এই বর্ষার বা শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য। আর মেঝেতে একটু ইটের সোলিং দিতে ভালো হয়, কারণ এখানে ড্যামটা এখানে কিন্তু সিমেন্টিং প্রুফ করা যাবে না, কারণ সিমেন্টিং ইয়ে করলে পরে পাখি মল আর মূত্র একসঙ্গে বের হয়। তো সেক্ষেত্রে ওই মলের যে মূত্র যেটা সেটা শোক করবে না এবং সেটা মেঝেটা পিচ্ছিল হয়ে যাবে। সেজন্য আমরা বলছি যে এটা রাফ সারফেস মতো দিতে হবে। আবার শুধু মাটির মানে মেঝে না করা বাঞ্ছনীয়, কারণ না হলে পাখি সেক্ষেত্রে খুঁড়ে মাটি বের করে ফেলবে। তো এছাড়াও আলো বাতাসটা হ্যাঁ, এবং এক্ষেত্রে যেটা আরেকটা বলার বিষয় যে যদি গ্রাম বাংলায় আমরা যেটা বলছি ব্যবসায়িক ভিত্তিতে প্রতিপালন, তো যদি এই ধরনের ঘর নাও করতে পারে, তাহলে গ্রাম বাংলায় যে আমাদের গ্রামের মহিলারা বা বেকার যুবক যুবতী তারা যদি পাখি পালন করে, তাহলে দেশীয় মুরগির বা তার বাড়িতে যে মুরগির ঘর আছে সেই ঘরের উপরে দোতলা বানিয়ে কিন্তু এই একই পদ্ধতি ফলো করে কিন্তু ঘরটা করতে পারেন এবং এটা কিন্তু কম খরচে একটা স্বাস্থ্যসম্মত ঘর হতে পারে। আর যেটা যদি অনেক সময় দেখা যায় যে শহরাঞ্চলে জায়গার অপ্রতুলতার জন্য যে খাঁচা পদ্ধতিতে রঙিন পাখি পালন, তো সেক্ষেত্রে আমরা বলবো যে খাঁচা পদ্ধতিতে যদি বেশি সংখ্যক রঙিন পাখি ব্যবসায়িক ভিত্তিতে প্রতিপালন করা হয়, তাহলে অন্তত এই যে জায়গার পরিমাণ বললাম যে পাখি প্রতি অন্তত 2 থেকে 2.5 ঘনফুট, হ্যাঁ মানে কিউবিক ফুট জায়গা, এই পরিমাপে আমি যত সংখ্যক পাখি পুষতে চাই আমার খাঁচার পরিমাপটা সেই রকম হতে হবে। আচ্ছা অয়নবাবু, আপনার কাছে আসবো যে আমরা এতকাল জেনেছি যে বাড়িতে সাধারণত টিয়া, ময়না, কাকাতো ইত্যাদি রেখেছি এবং তাদের খাবার যেগুলো আমরা সাধারণত খাই সে ছোলা, বাদাম ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, কিন্তু এখানে যে রঙিন পাখিগুলোর কথা উল্লেখ আপনি করলেন, তাদের সুষম আহার কি কি দেওয়া যেতে পারে এবং সবার ক্ষেত্রে কি এক? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদের যে খাবারের যে যোগান বা চাহিদা সেটা খুব কম, মানে সাধারণভাবে যে খাবার আমরা খাওয়ানো হয় সেগুলোতেই এদের খাবার দেয়া যায়। তো এদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে জিনিসগুলো রাখতে হবে তাদের মধ্যে প্রথমত হচ্ছে ছোলা, অর্থাৎ 100টি পাখি পিছু আমরা যদি 1 কিলো ছোলা যদি আমরা ইউজ করি, আর সেটাকে যদি 2 ভাগে ভাগ করে দেওয়া উচিত যাতে তারা একসাথে মারামারি না করে। তো 2 ভাগে ভাগ করে 500 গ্রাম ছোলা দুদিকে রেখে খাওয়ানো যায়। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন শাক রাখতে হবে, সবুজ শাক, তার মধ্যে যেমন হচ্ছে হিঞ্চে শাক বা কলমি শাক, এগুলো প্রতি সপ্তাহে 2 দিন করে দেওয়া যেতে পারে। প্রতি 100টি পাখি পিছু প্রায় 200 গ্রাম করে শাক দেওয়া যেতে পারে। এর সাথে এদের যে খনিজ লবণ যেগুলো সেগুলো পাওয়ার জন্য বিট লবণ দেওয়া যেতে পারে এদের খাবারের সাথে 100 পাখির জন্য প্রায় 100 গ্রাম প্রতি সপ্তাহে। এছাড়া চুন, এর ক্যালসিয়াম এদের জন্য খুবই জরুরি একটি উপাদান এদের খাদ্যে, এবং সেটিকে সাপ্লাই দেওয়ার জন্য চুন এদের খাবারের সাথে মিশিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে প্রতি 100টি পাখি পিছু প্রায় 200 গ্রাম করে যদি চুন দেওয়া যায় এদের খাবারে। আর এর সাথে একটু সিদ্ধ গম সপ্তাহে 1 দিন বা 2 দিন, ভাত 50 গ্রাম 100টি পাখির জন্য, এগুলো দেওয়া যায়। আর জল? হ্যাঁ, জলের ব্যাপারটা, জল হচ্ছে দিনে অন্তত 4 বার করে এদের জল পাল্টানো দরকার। আর জল থেকে যেহেতু ইনফেকশন আসতে পারে, সংক্রমণ আসতে পারে, সেই জন্য জলটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সারাদিনে জল এই সময় গরমের সময় চান করানোর কোনো প্রয়োজন আছে কি? সেইভাবে নেই, সপ্তাহে যদি জল রাখলে ওরা ওটাতেই চান করে নেয় নিজেরাই। ওদের গরম লাগলে ওরা নিজেরাই চান করে নেয়। আচ্ছা সুকান্তবাবু, আপনার কাছে পরবর্তী যে প্রশ্নটা জানবার খুব আগ্রহ, যে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয়, এক্ষেত্রে কি কি পরিচর্যার প্রয়োজন বা কিরম ভাবে এই ডিম থেকে পাখিকে? ঠিক বলেছেন। তো আমি রঙিন পাখির ডিম পাড়া এবং বাচ্চা উৎপাদনের বিষয়টি বলতে গিয়ে প্রথমেই এই রঙিন পাখি বা বাহারি পাখিদের একটা অভিনব বৈশিষ্ট্যের কথা বলতে চাই, যেটা আমাদের মানব সমাজেও খুব শিক্ষণীয় বিষয়। যে রঙিন পাখি সাধারণত মনোগ্যামাস বা একগামী হয়, অর্থাৎ এরা সারা জীবন একটা একই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কিন্তু সারা জীবন অতিবাহিত করে। অর্থাৎ যখন তাদেরকে রঙিন পাখিদের যে ঘরের কথাটা আমি বললাম, সেই ঘরের মধ্যে যখন পাখির বয়স 3 মাস
বয়স হবে তখন থেকে এরা ডিম পাড়া শুরু করে। তো সেজন্য আমার পাখির ঘর তৈরি করার পরে অন্তত 1.5-2 মাস পাখি যখন বয়স হয়ে যাবে তখন আমাকে তাদের ডিম পাড়ার জন্য হাঁড়ি রাখতে হবে, মাটির হাঁড়ি ঝুলিয়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে আমার মাটির হাঁড়ি ডিস্টেন্সটা মানে দূরত্ব যেটা যে 1 ফুট অন্তর অন্তর একটা মাটির হাঁড়ি দিতে হবে যাতে, এবং একটা হাঁড়িতে মানে 2 জোড়া পাখি যেন ডিম পাড়তে পারে অনায়াসে। এবং আমি যেটা বললাম যে তাদের যেই একগামী স্বভাবের জন্য তারা কিন্তু ওই পুরুষ স্ত্রী মেল ফিমেল পাখি দুটো এরা কিন্তু সর্বত্র একসঙ্গে থাকে এবং ডিম পাড়ার জন্য এরা নিজেদের পরিপাটি করা, নিজেদের খাবার খাওয়ানো, এই ধর্ম কিন্তু খুব পালন করে চলে। এবং একটা পাখি আমরা দেখেছি বছরে 3 বার মানে 3টি সাইকেল বা 3টি চক্রে ডিম পাড়ে, একটি চক্রে 6 থেকে 7 বার মানে 7টি ডিম পাড়বে। এবং এরা যেটা দেখা যায় যে 2 দিন অন্তর অন্তর একটা ডিম পাড়ে, অর্থাৎ একটি চক্রে যখন একটা পাখি ডিম পারবে তাহলে প্রথম যে বাচ্চাটা মানে প্রথম যে ডিমটা দেবে সেই ডিম ফুটে যে বাচ্চাটা বেরোবে সেই বাচ্চার সঙ্গে ওই সাইকেলের যে লাস্ট মানে শেষ যে ডিমটা পারবে তাদের অন্তত 10 থেকে 15 দিনের একটা ডিফারেন্স থাকে। এবং এই পাখিরা যখন ডিমে তা দেয় স্ত্রী পাখি, পুরুষ পাখি তাকে খাবার খাওয়ানো, পরিচর্যা করা সমস্ত কিছু করে, মানে একজন আদর্শ মানে পুরুষ সঙ্গীর ভূমিকা পালন করে। এবং 20 থেকে 21 দিন পরে ডিম ফুটে বাচ্চা বেরোয়। প্রথমে পাখির চোখ ফোটে না 10 দিন পর্যন্ত, এবং এই সময় পাখি বাচ্চাটাকে খাওয়ানো যেটা তার মা খাওয়ায়। তারপরে যখন আস্তে আস্তে চোখ ফোটে তখন মোটামুটি 20 থেকে 21 দিন বাদে তাদের যে লোম বা ডানা গজাতে শুরু করে এবং আস্তে আস্তে তারা কিন্তু সক্ষম হয় তার মা এবং বাবার পরিপোষণ এবং পুষ্টিতে সে কিন্তু সবল হয়, সুখী পরিবার। ঠিক, মানে সেটা মানুষের কাছেও শিক্ষণীয় যে এরা দীর্ঘদিন একসাথে আমরা থাকতে পারছি না অথচ তারা কি সুন্দরভাবে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে। এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? কথা বলছি অরবিন্দ জানা। আমি বলছিলাম যে পাখিরা আমরা তো পালন করি, বিভিন্ন সময় পাখি বাজারে যেতে চায় না, আটকে যায়। সরকারি ভাবে কি এরকম কোনো সংস্থা বা প্রতিষ্ঠান আছে যারা এই পাখিকে আমাদের থেকে যারা চাষ করি তাদের থেকে কিনে আমাদেরকে সাহায্য করবে? ও আচ্ছা, সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমরা নিয়ে নেব। উনি বলতে চাইছেন যে সরকারি কোনো সংস্থা যারা এ করছেন তার বিক্রিটার ক্ষেত্রে যদি সাধারণ মানুষ না নেন সেক্ষেত্রে সরকারি কোনো উদ্যোগ আছে কিনা? না, আমাদের এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে সেইভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান কিন্তু সরাসরি এই পাখিদের সংগ্রহ করেন না বা কেনেন না। তবে আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে বাজার আছে, পাখির বাজার, সেখানে কিন্তু এই পাখির চাহিদা প্রচুর। যেমন আমরা বলতে পারি যে আমাদের শ্যামবাজারে যে গালিব যোগাযোগের জায়গাটা, গড়িয়া বাজার, গড়িয়া যে বাজার আছে, তারপরে আমাদের মনমথনাথ স্ট্রিটে একটি বাজার আছে, এবং আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই শ্রীরামপুরে একটা বড় বাজার আছে, ব্লুবেরিয়াতে বাজার আছে, শিলিগুড়িতে পাখির আলাদা বাজার আছে। সেখানে কিন্তু পাখির চাহিদা প্রচুর। তো সেই জন্য যারা পাখি পালনে উৎসাহী হবেন তারা যদি যে পাখির যে বাচ্চা নিয়মিত এই বাজারে নিয়ে যান এবং যারা পাইকারি এই পাখি কে কেনাবেচা করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখলে কিন্তু পাখির কেনাবেচাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আরেকটা উল্লেখ করব যে যেহেতু আমাদের একটু মানবিক হওয়া, শুধু বেচা কেনাটা নয়, যাতে পাখি তার স্বস্তিতে থাকতে পারে, সুস্থভাবে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেদিকটা অবশ্যই অবশ্যই। সেই জন্যই আমাদের এই আলোচনায় যে আমরা স্বাস্থ্যসম্মত ঘরবাড়ি কিভাবে দেব, তার খাবার দাবার সেই বিষয়ে আমরা বলতে চেষ্টা করছি। আচ্ছা, এবারে আমরা একটু দেখে নেব কৃষি সুপারিশ। বিশেষ করে এই সময় আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা বা পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। ফলে এই সময় আমাদের চাষি বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন সকাল মানে 10টার আগে এবং বিকেল 4টের পরে কৃষিকার্য সম্পন্ন করেন। আমরা দেখে নেব যে গ্রীষ্মকালীন সবজি যেমন কুমড়ো, শশা, উচ্ছে, ঢেঁড়স, এই তাপপ্রবাহের ফলে ফসল শুকিয়ে যাচ্ছে। সন্ধ্যের দিকে জীবনদায়ী সেচ দিন আর ভোরে জমি পরিদর্শন করুন যাতে কোনো পোকার আক্রমণ হচ্ছে কিনা লক্ষ্য রাখবেন। ছিদ্রকারী পোকা বা ল্যাদা পোকার আক্রমণ হলে বিকেলের দিকে স্পাইনোস্যাড প্রয়োগ করুন। আর উচ্চ তাপমাত্রার প্রভাবে মুরগির ডিম ছোট হয়ে যাচ্ছে। ঠান্ডা পানীয় জলের পাত্রের সংখ্যা বাড়াতে হবে। পানীয় জলেই ইলেক্ট্রোলাইট মিশিয়ে পান করাতে হবে।
আর খাঁচার পাশে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা রাখুন। খামারের জানলা দুপুরে ভিজে চট দিয়ে ঢেকে রাখুন এবং দফায় দফায় চট ভিজিয়ে দিন। সূত্র ডিস্ট্রিক্ট লেভেল ওয়েদার ফোরকাস্ট ইউনিট, কাকদ্বীপ, পশ্চিমবঙ্গ। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারের মধ্যে দুটি ফসলের দরের ওঠানামার চিত্র। প্রথমে দেখে নিচ্ছি যে পেঁয়াজ, নাসিকের পেঁয়াজ বীরভূমে সর্বোচ্চ মূল্য ছিল 2050 টাকা কুইন্টাল প্রতি এবং সর্বনিম্ন কুইন্টাল প্রতি 1950 টাকা। শেওড়াফুলি বাজারে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য 1900 টাকা, সর্বনিম্ন 1700 টাকা কুইন্টাল প্রতি। বালুরঘাট বাজারে 2600 টাকা সর্বোচ্চ মূল্য, সর্বনিম্ন মূল্য ছিল 2400 টাকা কুইন্টাল প্রতি। টমেটো বোলপুর বাজারে সর্বোচ্চ মূল্য কুইন্টাল প্রতি 3100 টাকা, সর্বনিম্ন 2900 টাকা। ঘাটাল বাজারে 1800 টাকা সর্বোচ্চ মূল্য আর সর্বনিম্ন মূল্য ছিল 1600 টাকা। দার্জিলিং বাজারে টমেটোর সর্বোচ্চ মূল্য ছিল কুইন্টাল প্রতি 2800 টাকা এবং সর্বনিম্ন মূল্য ছিল 2600 টাকা। আবার চলে আসছি আলোচনায়। আমরা যে জায়গাটাতে ছিলাম যে বলছিলাম যে পরিবেশটা একটু ভালো হওয়া দরকার। তাহলে ঘর বাড়ির যেটা পাখির জন্য বানাবো তার আয়তন কেমন হওয়া উচিত? আমি যদি 100 পাখি ধরি এগোই, সেখানে আয়তনটা কীরকম হবে, বা এই খাঁচায় কতগুলো পাখি রেখে কি একই সাথে অন্যান্য পাখি রাখা যাবে না একই জাতের পাখি রাখতে হবে? আপনার প্রশ্নের উত্তরে বলি যে 100টি পাখির জন্য 15 ফুট বাই 4 ফুট বাই 4 ফুট উচ্চতার একটি ঘর যথেষ্ট, অর্থাৎ 15 ফুট লম্বা, 4 ফুট চওড়া এবং 4 ফুট উচ্চতার। আর এরপরে বা এর চারিদিকে একটা তার জালি দিয়ে দিতে হবে। আর তার সাথে চটের যদি ঝাঁপি থাকে তাহলে খুবই ভালো। আর একটা পাখি মানে একসাথে মিক্স আপ করে না রাখাই ভালো, কারণ এরা একে অপরে মারামারি করতে পারে। বিভিন্ন অন্য জাতের পাখি যদি সামনে আসে তাকে একটা অন্যভাবে নিয়ে তাকে সাথে মারামারি করতে পারে, তো এই জন্য না রাখাই ভালো সেখানে মিক্স আপ করে। আচ্ছা সুকান্তবাবু, আর একটা জিনিস জানবো যে প্রাণ থাকলে তো রোগ থাকবেই। পাখিদেরও বিভিন্ন ধরনের এখন আবহাওয়াজনিত কারণে এবং অন্যান্য পারিপার্শ্বিক যে সমস্ত আছে তার ফলে কি কি রোগ এই পাখিগুলো দেখা দিতে পারে এবং তার প্রতিকারটা যদি একটু পরিচয় বলেন। কারণ রঙিন পাখি বা বাহারি পাখি যেটা আমরা আলোচনা করছি, যে এই পাখিদেরও রোগ ব্যাধি হয়, তবে হাঁস মুরগির তুলনামূলকভাবে আমাদের এই রঙিন পাখি বা বাহারি পাখির রোগ ব্যাধি অনেক কম হয়। তবে সাধারণভাবে যে সকল রোগ ব্যাধি আমাদের হাঁস মুরগির ক্ষেত্রে হয়, এক্ষেত্রেও কিছু সংক্রামক রোগ ব্যাধি আমাদের এই রঙিন পাখির ক্ষেত্রে দেখা যায়। সেই জন্য প্রাথমিকভাবে এই সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা বলি যখন ঘরবাড়ি তৈরি করবে তখন যেন অবশ্যই চুন দিয়ে ঘর শোধন করে নেওয়া হয়। যে 300 গ্রাম চুন আমরা ঘরে ছড়িয়ে দিলে তাহলে কিন্তু প্রাথমিকভাবে অনেক রোগ ব্যাধি কম হবে। এর পাশাপাশি রঙিন পাখিদের যে পোকামাকড় এর সংক্রমণ হতে পারে, তার জন্য যদি 3 মিলিলিটার বুটক্স 2 লিটার জলে গুলে সেইটাকে যদি আমরা স্প্রে করা যায় এবং 15 দিন থেকে 1 মাস অন্তর একবার যদি স্প্রে করা যায়, তাহলে যে বহিঃপরজীবী সংক্রমণ বা রোগ পোকামাকড়ের সংক্রমণ সেটা হবে না। এর পাশাপাশি রঙিন পাখির যে রোগ ব্যাধি খুবই কমন, সেটা হচ্ছে যে কৃমির সংক্রমণ রঙিন পাখির হবে অন্যান্য পাখিদের মতো। সেজন্য আমরা বলি 2 মাস বয়স যখনই পাখির হবে তখনই তাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, প্রত্যেকটা পাখিকে 1 ফোঁটা, এবং প্রতি 2 মাস অন্তর এটাকে কন্টিনিউ করতে হবে। এবং কৃমির ওষুধ খাওয়ানোর 1 সপ্তাহ পরে, 5 থেকে 7 দিন পরে যদি তাকে একটা মাল্টিভিটামিন এবং লিভার টনিকের মিশ্রণে 1 ফোঁটা করে খাওয়ানো যায়, তাহলে পাখির সেক্ষেত্রে বৃদ্ধি এবং বাচ্চা উৎপাদনে সেটা সহায়ক হয়। আর কিছু সংক্রামক ব্যাধি, ব্যাকটেরিয়া বা ভাইরাসঘটিত রোগ, তার মধ্যে যেমন চুনাহাগা, যেটা প্রচলিত ভাষায় বলে চুনচুন পায়খানা, এই রোগটি কিন্তু এই পাখির খুবই প্রাদুর্ভাব দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা বলি যে সালফার গ্রুপের যে ওষুধ, সালফাডিমিডিন বা মেরিকুইন গোত্রের ওষুধ বা টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ, যে টেরামাইসিন বা টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ একটা নির্দিষ্ট মাত্রায় 100টি পাখির জন্য 5 ml করে যদি আমাদের এই ধরনের চুনহাগা রোগ দেখা যায়, তাহলে অন্তত 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। এর পাশাপাশি পাখিদের এই যে মারপিট করার প্রবণতা বা অন্যান্য কিছু রোগ, যেমন ছোটে মুখে ঘা, আঁশ জাতীয় রোগ, এই ধরনের, বা বাম্বেল ফুট একটা রোগ যেটা পায়ের সংক্রমণ হয়। অনেক সময় যে দেখা যায় পাখিরা যে দাঁড়ে বসে থাকে, সেই দাঁড়টা যদি সঠিক না হয়, তাহলে এই ধরনের বাম্বেল ফুট রোগ এবং পায়ের সংক্রমণ কিন্তু দেখা যায়। সব দিকেই লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে পাখির এই সংক্রমণের ব্যাকটেরিয়া বা ভাইরাসঘটিত সংক্রমণের জন্য কিন্তু নিয়মিত কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে 3 থেকে 5 দিন খাওয়ালে এই রোগগুলোর প্রতিকার করা যায়। এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নি। হ্যালো
নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম থেকে প্রবীর দাস বলছি। স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, হ্যাঁ, বিষয় হচ্ছে আমি ওই যিনি বিশেষজ্ঞ মশাই রয়েছেন আর তার কাছে আমার একটি বিনীত অনুরোধ, পাখি নয়, আমাদের এখানে দেখেছি খুব ভালো লাভজনক ব্যাপার হচ্ছে পায়রা। তো উনি যদি ওই সম্পর্কে, আমাদের এখানে কয়েকজন আচ্ছা। করেছে, সে পায়রা খুব ভালো উৎপাদন হয় এবং একজোড়া পায়রা অন্তত 1100-1200 টাকা করেও বিক্রি করছে। হ্যাঁ। পায়রাটা খুব ভালো চল। তা এই ব্যাপারে যদি উনি কিছু আলোকপাত করতে পারেন ভালো আচ্ছা, হয়। ধন্যবাদ। প্রবীরবাবু, একটু কথা বলি আপনাকে যে আজকে যেহেতু রঙিন পাখি নিয়ে আলোচনাটা আমাদের হচ্ছে, এখানে আজকে সেই অবকাশটা নেই। আশা করব পরবর্তী দিনে নিশ্চয়ই আমরা এই স্যারেদের এখানে আমন্ত্রণ জানাবো ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং সেটারও একটা বিরাট মার্কেট রয়েছে, আলোচনা করব। আমি আপাতত রঙিন পাখি নিয়ে যেটা আপনি বলছিলেন সেটা কমপ্লিট করে দেন। হ্যাঁ, তো সেই রঙিন পাখির আমি যেটা বললাম যে কিছু কিছু সংক্রামক রোগ, যেমন চুনাহাগা বললাম, বাম্বেল ফুট বা যে পায়ের আঁশযুক্ত সংক্রমণ অনেক সময় দেখা যায়, বিশেষ করে এটাই পায়ের আঁশযুক্ত ঘা, এটা কৃমির সংক্রমণের জন্য হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আইভারমেকটিন গ্রুপের ওষুধ দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। আর যদি বাম্বেল ফুট বা এই ঠোঁটের দিকে ফোসকা বা এই ধরনের ঘা জাতীয় কিছু রোগ হয়, সেক্ষেত্রে ওই ফোসকা জাতীয় যদি রোগ দেখা যায় তাহলে সেটা সূচ দিয়ে ছাড়িয়ে পাঁচটাকে বের করে দিয়ে তারপরে যদি নির্দিষ্ট মাত্রায় ওখানে অ্যান্টিবায়োটিক মলম এবং যদি শারীরিকভাবে যদি অ্যান্টিবায়োটিক লিকুইড, আমি যেটা বললাম টেরামাইসিন বা টেট্রামাইসিন গোত্রের ওষুধ খাওয়ানো যায়, এটা নির্ধারিত সময় 3 থেকে 5 দিন, তাহলে কিন্তু এই রোগ থেকে আমাদের রক্ষা করা যেতে পারে। ঠিক আছে, এক বন্ধু আছে, একবার দেখে নিই। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি অরুণ ঘোষ বলছি, দমদম থেকে। হ্যাঁ বলুন অরুণ বাবু। আমার প্রথম প্রশ্নটা, আমার দুটো প্রশ্ন আছে যে রঙিন পাখির স্বনির্ভরতার লক্ষ্যে এর জন্য বৈদেশিক মুদ্রা উপার্জনের কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ বিদেশে রপ্তানির কোনো সুযোগ আছে কিনা। আচ্ছা, আর এই বিষয়ে প্রশিক্ষণের কি সুযোগ সুবিধা আমাদের আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনার উত্তর আপনি অবশ্যই পেয়ে যাবেন। আমি পরে উত্তরটা নেব। তার আগে আমি একবার অয়নবাবুর কাছে যেটা জানতে চাইবো যে যখন পাখি বিক্রেতার কাছে থাকে তার যে পরিচর্যা, আবার যখন কিনে নিয়ে যাচ্ছে তার পরিচর্যা নিশ্চয়ই একটু তফাৎ থাকবে। সেক্ষেত্রে কিভাবে উনি যতদিন রাখবেন তাই সেখানে, আর যে বেশি দিন রাখছেন, যিনি পাখি কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে রাখবেন বলে, কিভাবে পরিচর্যাটা করবেন? প্রথমত বলি যে পাখির খাঁচার পর্যবেক্ষণ নিয়মিতভাবে করা খুবই দরকার। পাখির খাঁচা যাতে কোনোভাবেই নোংরা না হয়, সেখানে যাতে সংক্রমণের সোর্স না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নিয়মিতভাবে খাঁচা পর্যবেক্ষণ করতে হবে এবং খাঁচা পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এদের যে মলমূত্র রয়েছে বা বিষ্ঠা, সেটাকে রীতিমতো নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে। এদের বিষ্ঠা সাধারণত হয় 4-5টা ছাই রঙের আর মাঝখানটা গাঢ় রঙের। তো কোনোভাবে যদি দেখা যায় যে গাঢ় রঙের যে জায়গাটা সেটা হয়তো পাতলা রয়েছে, তাহলে বুঝতে হবে যে হয়তো পাতলা পায়খানা হয়েছে, পেটের গন্ডগোল হয়েছে। সেটা যদি কোনোভাবে শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে সেখানে কোনো কোষ্ঠকাঠিন্য আছে। আর যদি একেবারেই সেটা জায়গাটা না থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে হয়তো কৃমির সংক্রমণ হয়েছে অথবা ডিম আটকে গেছে। তবে এই কৃমির সংক্রমণ বা ডিম আটকানো, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যে কৃমির সংক্রমণ হলে সেটা অসুস্থ হবে, কিন্তু সে খাবার খাওয়া পুরো ছেড়ে দেবে না, পাখিটা খাবার খাবে। কিন্তু যদি ডিম আটকে যায় তাহলে পাখিটি অসুস্থ হয়ে যাবে এবং সে খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। তো এই জিনিসগুলো প্রাণী পালকদের ভালোভাবে মাথায় রাখতে হবে। বন্ধু, আমরা যেহেতু শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি, যিনি অরুণবাবু যেটা বললেন যে বৈদেশিক মুদ্রা ব্যবস্থা করা যাবে কিনা, বা প্রশিক্ষণের ব্যবস্থা। তো সেই জন্য আমি ওনার কথা সূত্র ধরেই বলি যে আমাদের এই রঙিন বা বাহারি পাখি প্রতিপালন করে যদি আমাদের বিদেশে রপ্তানির সেইভাবে প্রভিশন থাকে, কিন্তু সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কারণ আমাদের যে ইমিগ্রেশন প্রসিডিওর আছে, সেক্ষেত্রে রঙিন পাখি, যদি আমি যে ধরনের পাখি আমাদের এখানে আমরা যেটা বলছিলাম কথা প্রসঙ্গে, যে বদ্রি, টিয়া বা আমার জাভা ককটেল, এই পাখিগুলোর ক্ষেত্রে কোনো কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন বিধিনিষেধ নেই। কিন্তু যদি তাহা সত্ত্বেও যদি এই পাখিগুলোকে আমাকে রপ্তানি করতে হয় বিদেশের কোনো জায়গায়, তাহলে আমাকে সেই ইমিগ্রেশন প্রসিডিওর ফলো করতে হবে এবং সেখানে যে আমাদের ভেটেরিনারিয়ানদের ইন্সপেকশন,
যে বিশেষ করে যে কোনো পশু পাখি মানে আমাকে রপ্তানি করতে গেলে যেটা তার জুনোটিক ডিজিজ, যেটা অর্থাৎ মানুষের মধ্যে কোনো রোগ বহনের আছে কিনা, তার মধ্যে সম্ভাবনা আছে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করে এবং এই সেই ইমিগ্রেশনের প্রসিডিউর ফলো করলে কিন্তু সেই সঙ্গে একটু জেনে নিতে ইচ্ছা করছে যে পাখি সংগ্রহ করবে কোথায়। হ্যাঁ, আবার সংগ্রহ মানে উনি যেটা আরেকটা কথা বলছেন যে প্রশিক্ষণ, তো অবশ্যই বিজ্ঞান ভিত্তিক বা ব্যবসায়িক ভিত্তিতে পাখি পালন করতে গেলে তার একটা প্রশিক্ষণ দরকার ব্যবসায়িক ভিত্তিতে। তো সেই প্রশিক্ষণের জন্য আমি যেটা বলবো যে উনি আমাদের যেহেতু প্রত্যেকটা জেলায় একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু নিয়মিত এই ধরনের প্রশিক্ষণ হয় যেখানে প্রাণী বিশেষজ্ঞ আছে। আর আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা স্বতন্ত্র ক্ষেত্র আছে যে আমাদের ডাইরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন ফার্মস, সেখানেও নিয়মিত প্রশিক্ষণ হয়। সেখানে গিয়ে যোগাযোগ করলে পরে যদি আমাদের সেই ধরনের প্রশিক্ষণার্থীর হয় প্রভিশন হয়, তাহলে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে সেই প্রশিক্ষণ জোগাড় করতে পারি। আর আপনি যেটা বলেন যে ব্যবসায়িক ভিত্তিতে কোথায় পাওয়া যাবে, সেটা আমি ইতিমধ্যেই বলেছি, তবু আরেকবার বলবো যে আমাদের যে বিভিন্ন পাখি বাজার আছে কলকাতায়, সেটা আমাদের গালিফ স্ট্রিটে শ্যামবাজারে, আমাদের গড়িয়াতে এবং আমাদের বিভিন্ন জেলায় শ্রীরামপুর, উলুবেড়িয়া বা শিলিগুড়িতে। সুকান্ত বাবু এবং অয়ন বাবু, আমাকে এখানে থামাতে হচ্ছে। খুব সুন্দর আজকের একটা আলোচনা, আশা করবো আগামী দিনে আমরা আরো বিস্তারিতভাবে এই আলোচনায় যাব, কেননা অনেক মানুষ প্রশ্ন রাখছেন এই বিষয়টা নিয়ে। লাভজনক চাষ বলার অপেক্ষা রাখে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। সেই সঙ্গে দর্শক বন্ধুদের জানাবো যে এমন একটা সুযোগ, সেখানে বাড়ির মহিলা বা পুরুষ নির্বিশেষে যে কেউ এই রঙিন পাখি পালনের মধ্য দিয়ে আমরা স্বনির্ভরতার দিকে এগোতে পারবো এবং পাখিরাও তাদের দানা পানির যেমন ব্যবস্থা হবে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে আগামী দিনে, এই আশা রাখতে পারি। আজকের মতো বিদায় নেব, কিন্তু আপনাদের বারবার বলি যে আমাদের এই কৃষি দর্শন অনুষ্ঠান এবং ক্ষেত খামারে বাজিমাত অবশ্যই দেখবেন। আর এখন কোথাও যাবেন না, পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা দূরদর্শনের পর্দায়। নমস্কার। নমস্কার।